সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আমরা আজ ক্লাস 12-এর প্রথম যে অধ্যায় আছে প্রাকৃতিক ভূগোলে, সেই প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়ের বিভাগ ক-তে দেখো তোমাদের যেটা আছে ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া, বহিঃজাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ সমূহ। এই চ্যাপ্টারের দেখো আমরা এখান থেকে যাবতীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো চিত্রের সাহায্যে খুব সুন্দরভাবে বুঝে নেব, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানবো এখান থেকে যে প্রিভিয়াস ইয়ারে তোমাদের মূলত 7 নম্বরের লং কোশ্চেনে কীভাবে 2 মার্কস এসে থাকে, 5 মার্কস কীভাবে আসে, 3 মার্কস, তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউ প্রশ্ন এসছে বা এসিকিউ প্রশ্ন এসছে সেগুলো আমরা এখান থেকে জেনে নেব। আর দেখো, এখানে আমি একটা কথা বলবো তোমাদের, একটু মনোযোগ সহকারে শোনো। তোমরা এই ভিডিওটা শোনার সময় বা এই ভিডিওটা দেখার সময় তোমাদের বলবো একটা বই পাশে রাখবে, তার সঙ্গে একটা খাতা নিয়ে নিও বা নোটবুক রেখে দিও। তাহলে আমি বলবো তোমাদের এই ক্লাস 12-এর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোনো টিউশন নেওয়ার দরকার নেই, কারণ এই ভিডিওগুলো দেখলে তোমাদের আর কোনো ক্লাসের দরকার হবে না। বুঝতে পারলে? তো দেখো, এখান থেকে আমরা এবার আলোচনায় চলে যাব। এখান থেকে দেখো মূলত তোমরা এবার দেখো এখানে স্ক্রিনে অনেক কিছু দেখতে পাচ্ছ। তো এখন এটার দিকে তোমরা খেয়াল দেবে না, আগে কিছু কথা বলি, তোমরা সেই কথাগুলো শুনে নাও। তো আগে একটু জেনে নাও যে ভূমিরূপ বিদ্যাটা কি, তার একটু কনসেপ্ট জানতে হবে প্রথমত। তো এই ভূমিরূপ বিদ্যা একাধারে যেমন ভূপৃষ্ঠের জ্যামিতিক রূপের আলোচনা করে, অন্যদিকে কি করে এটা, তেমনি পৃথিবীর রূপ পরিবর্তন সম্পর্কিত যাবতীয় বিষয়ের অনুসন্ধান ও বিচার বিশ্লেষণ করে। ভূমিরূপের উদ্ভব ও বিবর্তনের শিলাগুণ, স্তরীয় তত্ত্ব, ভূগঠন, শিলা বিপর্যয়ের ইতিহাস, জলবায়ু ও জলবায়ুর পরিবর্তন, পর্যায়ন প্রক্রিয়া প্রভৃতি ভূমিকা নেয়। বর্তমানে একটি ভূমিরূপ সুদূর অতীতে অন্য ভূমিরূপের দীর্ঘ পরিবর্তনের ফল। এটাই হচ্ছে কি আমাদের ভূমিরূপ প্রক্রিয়া। মানে কি, বুঝতে পারছো? বর্তমানে একটি ভূমিরূপ সুদূর বা অনেক অতীতে অন্য ভূমিরূপের দীর্ঘ পরিবর্তনের ফলটাই হচ্ছে আমাদের ভূমিরূপ। এবার দেখো, এবার যেটা তোমরা স্ক্রিনে দেখছো সেই কথাগুলো এবার একটু মনোযোগ দিলে আমার মনে হয় খুব ভালো হয়। তো দেখো, এই যে ভূমিরূপ বিদ্যাটা আছে, এই ভূমিরূপ বিদ্যা সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী, যেমন হচ্ছে প্রাচীনকালে কিছু বিজ্ঞানী প্রথম এই ভূমিরূপ বিদ্যা সম্পর্কে একটা তথ্য দিয়েছিল। তারপরে আধুনিক কালের কিছু বিজ্ঞানী এই ভূমিরূপ বিদ্যা সম্পর্কে কিছু তথ্য দিয়েছে। তারপরে মূলত দেখো 1719, এখানে যে তোমরা সালটা দেখতে পাচ্ছ, এই যে এখানে এই যে সালটাতে কিছু বিজ্ঞানী তত্ত্ব দিয়েছিলেন। তারপরে দেখো অতি সাম্প্রতিককালে, মানে বর্তমানকালে কিছু বিজ্ঞানী বা ভূমিরূপ বিজ্ঞানী তারা যেই তত্ত্বটা দিয়েছেন সেটা সব থেকে গুরুত্বপূর্ণ হয়েছে, আর সেটাই নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু পড়ে পড়ে জেনে নেব জিনিসটা কি। তো দেখো, এবার আমরা একটু মনোযোগ দিই। প্রাচীনকালে হেরোডোটাস, তাহলে কোন কোন বিজ্ঞানী দেখো প্রাচীনকালে কে কে, হেরোডোটাস, অ্যারিস্টোটল, স্ট্যাবো, সেনকা প্রমুখ বিজ্ঞানী বিভিন্নভাবে ভূমিরূপ গঠনকারী বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করেছেন। এটা হচ্ছে প্রাচীনকালের বিজ্ঞানীরা, একটু আগে বললাম তোমাদের। এরপরে দেখো দ্বিতীয় যেটা আছে, আধুনিক কালে লোমোনেসোভ, হাটন, প্লেফেয়ার, লোয়েল প্রমুখ ভূতত্ত্ববিদগণ ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন। তারপরে দেখো যেটা আছে মূলত, এটা তোমাদের একটা ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এটা দেখো 1790 থেকে 1820 খ্রিস্টাব্দের মধ্যে জি.কে. গিলবার্ট, ওয়েলেসলি বা ওয়েসলি, তারপরে আছে দেখো পাওয়েল প্রমুখরা ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে বিস্তৃত আলোচনা করেছেন বলে এই সময়কে ভূতত্ত্বের স্বর্ণযুগ বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই যে সালটা দেখতে পাচ্ছ, এই সালটার মধ্যে কিন্তু যেসব বিজ্ঞানীগণ ভূতত্ত্ববিদ বিজ্ঞানীগণ যে ভূমিরূপ বিজ্ঞান সম্বন্ধে যে ব্যাখ্যা দিয়েছিলেন, সেখান থেকেই কিন্তু এই ভূমিরূপ বিজ্ঞানের স্বর্ণযুগ শুরু হয়। তারপরে দেখো মূলত যেটা বর্তমানকালে দেখো কিছু বিজ্ঞানী, তো দেখো বর্তমান বা অতি সম্প্রতিকালে উইলিয়াম মরিস ডেভিস ও ওয়ালথার পেং, এলসি কিং প্রমুখ ভূমিরূপ বিজ্ঞানীরা বিভিন্ন ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করার ফলে ভূমিরূপ প্রক্রিয়ায় আলোচনায় এক যুগান্তকারী পরিবর্তন আসে। এটুকু বুঝতে পারলে? তো এরপরে দেখো এই যে মূলত কি বর্তমানকালে কে কে করছে দেখো, উইলিয়াম মরিস ডেভিস, তারপরে ওয়ালথার পেং, এলসি কিং, এরা ভূমিরূপ বিদ্যা সম্পর্কে একটা তত্ত্ব দিয়েছেন। সেটাই থেকে কি মূলত ভূমিরূপ প্রক্রিয়ার আলোচনায় এক যুগান্তকারী পরিবর্তন আসে। এরপরে দেখো এটা হচ্ছে মূলত একটা কনসেপ্ট যে কিভাবে এই ভূমিরূপ বিজ্ঞানটা প্রাচীনকাল থেকে বর্তমানকালে কোনটা আমরা আলোচনা করছি। দেখো প্রাচীনকালে যারা আলোচনা করেছে হেরোডোটাস, অ্যারিস্টোটল, সেগুলো আমরা বললাম। তারপরে দেখো একটু একটু যদি তোমরা একটু খেয়াল করো, তারপর জেমস হাটন,
জন প্লেফেয়ার, চার্লস লয়েল, এরা কি করলো আবার একটা ভূমিরূপবিদ্যা সম্বন্ধে মতবাদ দিল। তারপরে আবার কি হলো, গিলবার্ট, ওয়েলেসলি, পাওয়েল, এরা একটা মতবাদ দিল। তারপরে মূলত দেখো তোমরা যেটা পড়ছো ক্লাস 12-এ, এবারে একটু খেয়াল দাও, ক্লাস 12-এ যেটা পড়ছো তাহলে কার কার সেটা, না উইলিয়াম মরিস ডেভিস, ওয়ালথার পেঙ্ক, এলসি কিং, এদের তিনজনের যে ভূমিরূপ বিদ্যা সম্পর্কে যে ভূমিরূপ প্রক্রিয়া সেটাই তোমরা এখান থেকে পড়বে। এটাই হচ্ছে তোমাদের মূল যে যে ভূমিরূপ বিদ্যা সম্পর্কিত যে তত্ত্বটা এইভাবে এসছে। এবার দেখো আমরা এবার যেটা আলোচনা করব এখান থেকে, তো প্রথমত দেখো এবার আমরা একটা সংজ্ঞা নিয়ে নিয়েছি যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো। তো প্রথমত দেখো, যেহেতু আমরা ভূমিরূপ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করব, তার আগে আমরা একটু কি জানবো যে ভূমিরূপ কাকে বলে, তাই তো? ভূমিরূপটা না জানলে কেমন কেমন লাগে না? তো দেখো প্রথমত আমরা কি জানবো, দেখো ভূমিরূপ কাকে বলে। একদম যদি পাতি বাংলা কথায় বলা যায় ভূমিরূপ কাকে বলে, তাহলে দেখো পৃথিবী পৃষ্ঠের আকার ও আকৃতির বিভিন্ন ধারণাকে ভূমিরূপ বলে। এটুকু বললে কিন্তু যথাযোগ্য 1 মার্কসের মতন একটা সংজ্ঞা হয়ে গেল। এটা তোমাদের এমসিকিউ বা এসএ কিউ আসতেই পারে, কোনো বলা যায় না কিভাবে প্রশ্নটা আসবে। তারপরে যদি এটাকে যদি আরো সুন্দরভাবে তোমাদের বোঝানো যায়, আমি বলেছি যে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো অবশ্যই দেখো পৃথিবী, এবার দেখো যদি ভূমিরূপ কাকে বলে, তো পৃথিবী পৃষ্ঠ ধরে নিলাম, এটা আমাদের পৃথিবী পৃষ্ঠ, ঠিক আছে, যেখানে আমরা বসবাস করি। তো এই পৃথিবী পৃষ্ঠে দেখো কোনো কোনো জায়গায়, এখানে ধরো ভেবে নাও এখানে আছে পাহাড়, ঠিক আছে, পাহাড় পর্বত এখানে আছে, তারপরে কোনো অংশে এখানে একটা অংশ আছে, এখানে কি আছে মালভূমি, এরকম একটা মালভূমি অঞ্চল আছে। তারপরে এই যে বিস্তৃত অংশটা আছে, এখানে কিছু পোর্শন কি আছে সমতল ভূমি, আবার কি আছে ঢাল আছে, আবার কি আছে বৈচিত্র্য। এই যে দেখো এইটার যে টোটাল, এটাকে যদি আমরা পৃথিবী ধরে নিই, এখানে দেখো পর্বত, মালভূমি, পাহাড়, পর্বত, এই যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় যে রূপ আছে, এটাকেই আমরা কি বলছি, এক কথায় এটাকে আমরা বলছি ভূমিরূপ। বুঝতে পেরেছো? তো চলো এবার আমরা দেখো, এবার আমরা মূলত এখান থেকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো, না মূলত দেখো যেটা আলোচনা করব, এখান থেকে দেখো মূলত যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি ভূমিরূপ। আচ্ছা দেখো, এখান থেকে দেখো এবার আমরা যেটা ভূমিরূপ তো জেনে নিলাম, এরপরে আমাদের কাজ কি হবে, না ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা কি, এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকেই তো যত ভাগে ভাগ করা হয়েছে, তাই না? তো এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার পরেই আমরা এর যে ডিভিশনটা, প্রথম আমরা থিওরিটিক্যালি বুঝবো, তারপরে প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ধরে খুব সুন্দরভাবে আলোচনা করব। অবশ্যই বলবো দেখো একটু ভিডিও লেন্দি হবে, কিন্তু তোমরা সম্পূর্ণ এই যে পোর্শনটা থেকে তোমাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। শুধু খাতা পেনে যেটুকু নোট করতে বলবো সেগুলো নোট করে রাখবে, আর কোনো চিন্তা নেই, ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তো দেখো এখান থেকে মূলত কি আমরা জানবো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কাকে বলে। তো দেখো এর উত্তরটা দেখে নাও, যে সকল ভৌত বা প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ ভাগে রূপের অনবরত পরিবর্তন ও বিবর্তন করে চলেছে সেইগুলিকেই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলা হয়। মূলত দেখো যদি তোমাদের একটু এক্সাম্পলের সাহায্যে বোঝানো যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াটা কি, এখানে তোমরা যে সংজ্ঞাটার দ্বারা বুঝতে পারছো, মানে কি এখানে ভৌত আর রাসায়নিক প্রক্রিয়ায় মূলত কি ভূমিভাগের যে রূপের পরিবর্তন, কখনো দেখো একটা সমতল ভূমিভাগ আছে সেখানে ভূকম্পনের ফলে সেখানে যদি গর্ত সৃষ্টি হয়, বা কোনো একটা ভূমিরূপ আছে সেখানে দীর্ঘদিন এরকম উচ্চতা বৃদ্ধি পেতে পেতে একটা পাহাড় বা পর্বতের সৃষ্টি হয়েছে। এই যে ভূমিরূপের অনবরত পরিবর্তন হতে চলেছে বা বিবর্তন হচ্ছে, এটাকেই আমরা কি বলছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। বুঝতে পেরেছো? তো এবার দেখো মূলত আমাদের যেটা কাজ হবে, এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার এবার আমরা একটু শ্রেণী বিভাগটা জেনে নেব। এবার তোমাদের কি কাজ হবে, এবার এই যে পয়েন্টগুলো তোমরা, এই পয়েন্টটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের আর বইয়ের যে পড়াগুলো আছে, বিভিন্ন বইতে বিভিন্ন ধরনের পড়া আছে, মানে কোনো বইতে বিভিন্ন ধরনের ডিভিশন দেওয়া আছে। দেখো আহ, প্রত্যেকটা লেখক কিন্তু একইভাবে কখনো বই লেখে না, তাদের লেখার ধরনটা সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ বিভিন্ন ধরনের বই অ্যাডজাস্টমেন্ট করে তোমাদের এই আমি ক্লাসিফিকেশনটা থেকে আমি আলোচনা করে দিচ্ছি। তো যার বইতে যেমন আছে সে সেইভাবে এটাকে প্র্যাকটিস করো, বা সেইভাবে খাতায় নোট করে করে তোমরা বুঝে নিও, তাহলে আর অসুবিধা হবে না। তো দেখো আমরা কি জানলাম ভূমিরূপ কাকে বলে, তারপরে কি জানলাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে দেখো দুটো ভাগে ভাগ করা হয়েছে।
এবারে একটু তোমরা সিরিয়াস হয়ে যাও। এইভাবে যদি মনোযোগ দিয়ে শিখতে পারো বা বুঝতে পারো, তাহলে আর কোনো এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে কোনো প্রবলেম থাকবে না। তোমরা দেখো, এবার দেখো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে কটা ভাগে ভাগ করা হয়েছে? দুটো ভাগে। এক নম্বর দেখো বহিঃজাত প্রক্রিয়া বা পর্যায়ন প্রক্রিয়া, বুঝতে পারলে? দু নম্বর দেখো অন্তর্জাত প্রক্রিয়া বা ভূ বিপর্যয়, বুঝতে পারলে দুটো চ্যাপ্টার? এবার দেখো এই যে ভূ গঠনকারী প্রক্রিয়াকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে দেখো এই যে পোর্শনটা, এটা আমরা ক্লাস 9-এ বলো বা ক্লাস 8-এ এটাকে আমরা পড়েছি, তাই তো? তোমরা নিশ্চয়ই পড়ে এসছো, একটু খেয়াল করো। এটা আমরা ক্লাস 9 আর 8-এ এটাকে আমরা পড়ে এসেছি। তোমাদের সেই অস্তিত্ব পৃথিবী ছিল, তোমরা একটু খেয়াল করো, এগুলো তোমরা পড়েছো। এবার আমাদের যেটা মূলত দেখো, এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার এই বহিঃজাত প্রক্রিয়া সম্বন্ধে আমরা একটু ডিটেলস কিসে জেনেছি? ক্লাস 10-এ। ক্লাস টেনের প্রথম অধ্যায়ে তোমরা একটু খেয়াল করো, তোমরা কিন্তু পড়েছো যে বহিঃজাত প্রক্রিয়া, তার মধ্যে পর্যায়ন, অগ্নিভবন, অবরোহণ, আরোহণ, তারপরে সেটা, এবার সেগুলো তোমরা পড়েছো। সেখান থেকে মূলত কোন পোর্শনগুলো পড়েছো সেটুকুও বলে দিচ্ছি, আর কোনটা এবার তোমাদের পড়তে হবে সেটা সুন্দরভাবে বুঝে নাও। যদি বুঝে নিতে পারো তাহলে কোনো সমস্যা থাকবে না। এবার দেখো এই বহিঃজাত প্রক্রিয়া বা পর্যায়ন প্রক্রিয়াকে দেখো মূলত তিনটে ভাগে ভাগ করা হয়েছে। এখানে মূলত তিনটে ক্লাসিফিকেশন এই জন্য দেখিয়েছি, তার কারণটা আমি বলে দেবো। দেখো কোনো কোনো বইতে দুটো আছে, অবরোহণ আর আরোহণ। এখানে আবার কোনো কোনো বইতে তিনটে আছে, তাই জন্য আমি এখানে যেটা বেস্ট হবে তিনটে নিয়ে নিলাম। যাদের বইতে দুটো আছে তারা দুটোই নেবে, তিনটে নেওয়ার দরকার নেই। তাহলে বহিঃজাত প্রক্রিয়া বা পর্যায়ন প্রক্রিয়াকে কটা ভাগে ভাগ করা হয়? তিনটে ভাগে বা দুটো ভাগে। এক নম্বর কি হচ্ছে অবরোহণ, দু নম্বর কি হচ্ছে আরোহণ, তিন নম্বর হচ্ছে জৈবিক প্রক্রিয়া। এবার দেখো, এবার যে এখান থেকে যেটা দেখো, অবরোহণকে অবরোহণকে আবার কটা ভাগে ভাগ করা হচ্ছে দেখো। এইটা এবার একটু বোঝার জায়গা আছে, তোমরা এই জায়গাটাই বুঝতে পারো না, তাই তো? এই পোর্শনটা যদি বুঝে নাও তাহলে তোমাদের দেখবে বইতে যেখান থেকে যে পোর্শনটুকু থাকুক তোমরা সেটা ধরে ধরে বুঝে বা করতে পারবে, কোনো সমস্যা হবে না। এই অবরোহণকে দেখো আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে বা চারটে ভাগে ভাগ করা হয়েছে। কোনো কোনো বইতে চারটে ভাগ আছে, আবার কোনো কোনো বইতে তিনটে ভাগ আছে। আবার আমি একটু খুলে বললে তোমরা বুঝতে পারবে, দেখো এবার একটু মনোযোগ দাও। এই অবরোহণকে দেখো এক নম্বরে আবহবিকার, দু নম্বর হচ্ছে পুঞ্জিত ক্ষয়, তিন নম্বর হচ্ছে ক্ষয়ীভবন। আবার দেখো কোনো কোনো বইতে এই পুঞ্জিত ক্ষয়ের জায়গায় দেখো নগ্নি ভবন আছে, এটা একটু তোমরা খাতায় নোট করে নেবে। নগ্নি ভবন, নগ্নি ভবন, ঠিক আছে? এটা একটু খাতায় লিখে নাও, তাহলে খুব সুবিধা হবে তোমাদের বুঝতে। তাহলে এই অবরোহণকে দেখো তিনটে ভাগে, কি কি? আবহ বিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। আরেক নম্বর আরেকটা পয়েন্ট করে নাও, নগ্নি ভবন। যাদের বইতে পুঞ্জিত ক্ষয় নেই তারা নগ্নি ভবন আছে, তাহলে নগ্নি ভবনটাই করে নিও তিনটে, তাহলে কোনো বুঝতে অসুবিধা নেই। এবার দেখো আরোহণকে, এই আরোহণ প্রক্রিয়াটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, যেমন কি নদীর সঞ্চয় কাজ, এটা পড়েছো তোমরা, একটু খেয়াল করো। নদীর ক্ষয় কাজ, এটা ক্লাস 10-এ কিন্তু তোমরা পড়ে এসছো। তারপরে বায়ু, তারপর হচ্ছে হিমবাহ। এবার যে দেখো বাদ বাকি যে এখানে আর দুটো আছে, কোনো কোনো বইতে দেখবে ডিভিশনটায় এখানে সমুদ্র তরঙ্গ আছে, আর একটা হচ্ছে ভৌম জল, যেটা তোমরা এইটাই এখন নেই এই ক্লাসিফিকেশনে। এই যে আমি যে ডিভিশনটা নিয়েছি এখানে মূলত দেখো তোমাদের ভৌম জলের সঞ্চয়, এটা তোমাদের নেই। আর মূলত তোমাদের কি করতে হবে না, ক্লাস 12-এ তোমরা এই দুটো পড়বে, সমুদ্র তরঙ্গ সঞ্চয় আর একটা হচ্ছে ভৌম জল, যেখানে তোমরা কি পড়বে, অ্যাকুইফার, অ্যাকুইটার। আর এখানে মূলত দেখো যেটা পড়বে এই সমুদ্র তরঙ্গ সঞ্চয় থেকে তোমরা পড়বে কাস্ট অঞ্চলের ভূমিরূপ, এগুলো তোমরা পড়বে, ঠিক আছে? আর এই তিনটে তোমরা পড়ে এসছো। আর জৈবিক প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা, এটা এখন মনোযোগ দেওয়ার দরকার নেই বা তোমাদের জানার কোনো দরকার নেই। তো চলো এবার আমরা দেখো যেটুকু পোর্শন আলোচনা করেছি সেটুকুই বুঝে নেব খুব সুন্দরভাবে। এবার দেখো আমরা কি জানবো, যেহেতু আমরা কি করলাম আগে একটু বলে দিই, দেখো তাহলে তোমরা বুঝতে পারবে, বুঝতে সুবিধা হবে। আমরা দেখো এই যে দেখো আমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে যে দুটো ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে যে মেন পয়েন্ট বহিঃজাত প্রক্রিয়া বা পর্যায়ন প্রক্রিয়াটা, এর সংজ্ঞা এবার আমরা দেখে নেব, ঠিক আছে? তো দেখো এই বহিঃজাত প্রক্রিয়া কাকে বলে বা পর্যায়ন কাকে বলে, যদি তোমাদের সংজ্ঞা বলা যায় তার সঙ্গে যদি বলা যায় গুছিয়ে বা বুঝিয়ে বুঝিয়ে যদি বলা যায়, বললাম তোমাদের বাস্তব এক্সাম্পল দিয়েও বুঝিয়ে দেবো। তো দেখো নদী, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় প্রভৃতির প্রভাবে প্রাকৃতিক
ক্ষয়কারী শক্তিসমূহের ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ভূপৃষ্ঠের উপরিভাগে পরিবর্তন সাধিত হয় এবং বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে, সেই সামগ্রিক প্রক্রিয়াকে কি বলা হয়? বহিজাত প্রক্রিয়া বলা হয়। তাহলে দেখো, আমরা মূলত কি করলাম, যে দুটো ডিভিশন ছিল, তোমরা একটু ব্যাকে যাও, ব্যাকে গিয়ে দেখে নাও যে দুটো একটু ডিভিশন মূলত কি, অবরোহণ অবরোহণ আর আরোহণ, এই দুটো প্রক্রিয়ার দেখো মূলত যে প্রক্রিয়াগুলো ছিল, যেমন ধরো নদী, ভৌমজল, সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ, এটা হচ্ছে কি আরোহণের শ্রেণীবিভাগ। তারপরে আবহিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, অগ্নিভবন, এগুলো হচ্ছে কি অবরোহণের হচ্ছে শ্রেণীবিভাগ। এই যে সমস্ত প্রক্রিয়ার দ্বারা বা এই ক্ষয়কারী শক্তি, এখানে দেখো ক্ষয়কারী শক্তি সমূহের দ্বারা কি হচ্ছে, ভূপৃষ্ঠের কোনো ধরো উঁচু পাহাড় বা এই যে একটা ভূমিরূপ, এটা কি ক্ষয়ীভূত হচ্ছে, ক্ষয়ীভূত হয়ে আবার কি নতুন একটা ভূমিরূপের সৃষ্টি করছে, সেটা হতে পারে সমতল ভূমি, মালভূমি। আবার কি হচ্ছে না, এই সমতল ভূমিতে সঞ্চিত হতে হতে কি একটা উঁচু ভূমিরূপ বা উঁচু পাহাড়ের সৃষ্টি করছে। এই যে ভূমিরূপের মধ্যে যে সৃষ্টি হচ্ছে, বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে, সেটাকেই আমরা কি বলছি তাহলে? বহিজাত প্রক্রিয়া। আরও যদি শর্ট সংজ্ঞা যদি বলা যায়, 1 মার্কসের মতন যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এটা লিখে রাখবে, এটা 1 মার্কস অথবা 2 মার্কসের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে দেখো, যদি তোমরা মূলত কি করতে হবে, তোমাদের 1 মার্কসের মতন যদি তোমরা পড়তে চাও, তাহলে দেখো, ভূত্বকের বহির্ভাগ থেকে সৃষ্ট মাধ্যম ও কার্যকারী প্রক্রিয়াগুলিকে কি বলা হয়? বহিজাত প্রক্রিয়া বলা হয়। এটা হচ্ছে একদম শর্ট কোশ্চেন, একদম শর্ট কোশ্চেনের মতন তোমরা মুখস্থ করতে পারো। তো ভূত্বকের বহির্ভাগ বলতে কি না, ভূপৃষ্ঠের যদি বহির্ভাগ মূলত কি ভূপৃষ্ঠের উপরে, যেমন সেটা পাহাড়, পর্বত, বায়ুমণ্ডল, এগুলো নিয়ে সম্পূর্ণ যে প্রক্রিয়াটা কার্যকর, সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো? বহিজাত প্রক্রিয়া। এবার আমরা দেখো, বহিজাত প্রক্রিয়া যেটা জানি সেটাকেই আবার পর্যায়ন বলে। শুধু দেখো, দুটো কথা আলাদা হওয়ার জন্য সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? যে পর্যায়ন প্রক্রিয়া। কেন আমরা বলবো পর্যায়ন প্রক্রিয়া, তা সেটা আবার চিত্রের সাহায্যে আমরা বুঝে নেব। তো দেখো, পর্যায়ন কাকে বলে এটা তোমরা নোট করে নেবে খাতায়, হ্যাঁ? তো দেখো, ক্ষয়ের ফলে উচ্চভূমি, ক্ষয়ের ফলে কি হচ্ছে? উচ্চভূমি, ধরো এটা কোনো একটা উচ্চভূমি, এবং সঞ্চয়ের ফলে নিম্নভূমি, একটা নিম্নভূমি এরকম খালা অংশ, সেটা সঞ্চয়ের ফলে কি হচ্ছে? ভরাট হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভূমির ভারসাম্য অবস্থায় আসাকে কি বলা হয়? পর্যায়ন বলে। বা কোনো প্রাকৃতিক শক্তি ক্ষয়ের নিম্নসীমা পর্যন্ত ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমির সমতলীকরণ করার প্রক্রিয়াকে আমরা কি বলবো? পর্যায়ন বলে থাকি। এবার দেখো, এবার আমরা কি করব? চিত্রের সাহায্যে বুঝে নেব। দেখো, এই যে পোর্শনটা, ধরো এগুলো কি আমরা জানি, এটা হচ্ছে উচ্চভূমি, এটা তোমরা লিখবে উচ্চভূমি। এখানে কি করছে? নিম্নভূমি, যেটা তোমরা সংজ্ঞায় পেয়েছো, এটাও উচ্চভূমি, এটাও হচ্ছে উচ্চভূমি, এটা হচ্ছে সঞ্চয়। ধরো কোনো উচ্চভূমি বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন কি ধরো নদী, হিমবাহ, তোমরা যেটা ক্লাস 10-এ পড়েছো, তার ফলে এখানে কি ক্ষয়ীভূত হয়ে সঞ্চয় হচ্ছে, ঠিক একইভাবে সঞ্চয় হয়ে কি করছে? এই উঁচু ভূমিরূপটা কি করছে? একদম সমতল ভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। তখন সেটাকে আমরা কি বলছি? পর্যায়ন প্রক্রিয়া। এটা তাহলে কি হলো? সেই মূল যে আমাদের ডিভিশন ছিল, বহিজাত প্রক্রিয়া, আর সেটা তোমরা খাতায় যদি নোট করে নাও তাহলে তোমরা আরো বুঝতে সুবিধা হবে। তো তোমাদের একটু দেখিয়ে দিই তবু। তো দেখো, এই যে দেখো, বহিজাত প্রক্রিয়াটাকে আমরা কি করলাম, বা পর্যায়ন প্রক্রিয়া, এটাকেই আমরা কি সংজ্ঞাভাবে জেনে নিলাম। পর্যায়নটা কোনো বহিজাত প্রক্রিয়ার বিভাগ বা ভাগ নয়, এটা হচ্ছে বহিজাত প্রক্রিয়া যেটা, সেটাই হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া। তোমরা অনেকেই জানো, অবরোহণ, আরোহণ, বহিজাত প্রক্রিয়াকে 3টে ভাগে ভাগ করা যায়। অবরোহণ, আরোহণ আর পর্যায়ন, আর আবহিকা 4টে ভাগে, এটা কিন্তু নয়, ঠিক আছে? এবার দেখো, আমরা যেটা জানবো সেটা হচ্ছে, দেখো এবার আমরা অবরোহণ সম্বন্ধে ডিটেলসে জানবো, তাই তো? এই অবরোহণটা কি চিত্রের সাহায্যে বুঝবো। তার যেই যে তোমাদের সঙ্গে মূলত যখন আলোচনা করছিলাম, এখানে 3টে দেখো শ্রেণীবিভাগ নিয়েছি, আবার কোনো কোনো বইতে 4টে, তার জন্য 4টে শ্রেণীবিভাগ। এবার আমরা কি করব? আলোচনা করে নেব। তো চলো আমরা আলোচনা করে নিই। আর তার আগে বলবো, তোমরা একটু মনোযোগটা দাও। আর সবাইকে বলবো, দেখো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যদি আমার এই যে ভিডিওগুলো বা তোমাদের এই পড়াগুলো যদি বুঝতে সুবিধা হয়, তাহলে বলবো প্লিজ তোমরা বেল আইকনটা বাজিয়ে রাখো, তাহলে সমস্ত ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে তোমাদের কাছে। আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক, কমেন্ট, বন্ধুদের শেয়ার করো। এবার দেখো, আমরা কি সংজ্ঞাটা দেখো, এইটাই হচ্ছে এবার তোমাদের ইম্পর্টেন্ট। এই অবরোহণ, অবরোহণ কাকে বলে? এটা মূলত 1 মার্কসের জন্য আসতে পারে, 2 মার্কসের জন্য আসতে পারে।
বা 3 মার্কসের জন্য আসতে পারে। সেগুলো দেখো, যদি এই নাম্বার ডিভিশনটা থাকে তোমরা কিভাবে লিখবে সেটাও আমি এখানে বলে দেবো। তো দেখো এখানে মূলত দেখো তাহলে অবরোহণ কাকে বলে? বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ের ফলে কোনো উচ্চভূমির উচ্চতা হ্রাসের প্রক্রিয়াকে কি বলা হয়? অবরোহণ। এটা এমসিকিউতেও আসে তোমাদের, এমসিকিউ প্রশ্নের জন্য খুব ইম্পর্টেন্ট। তো এখানে মূলত দেখো, এটা ধরে নাও যদি কোনো উচ্চভূমি, এটা কি বিভিন্ন প্রাকৃতিক শক্তি, সেটা হতে পারে নদী, নদী প্রবাহ, সেটা নদীর ক্ষয়কার্যের মাধ্যমে হতে পারে, সেটা হতে পারে বায়ুর ক্ষয়কার্য বা হিমবাহের ক্ষয়কার্যের মাধ্যমে। এই যে ভূমির যে, দেখো এই ভূমিটার কি হচ্ছে মূলত, যে প্রকৃত উচ্চতা সেটা কি হচ্ছে, এই শক্তির প্রবাহে সেটা কি হচ্ছে ক্ষয়ীভূত হয়ে ঠিক এরকম পোর্শনে যেই ভূমিরূপটা তৈরি হচ্ছে, সেটাকেই আমরা কি বলছো, হ্রাসের প্রক্রিয়াটাকেই আমরা কি বলবো? অবরোহণ। আর এই অবরোহণ যখন তোমাদের 2 মার্কস দেবে তখন এই সংজ্ঞা দেবে, পয়েন্ট করবে, তারপরে দুটো বৈশিষ্ট্য দেবে, আর লাস্টে দেবে কি উদাহরণ। আর যদি 3 মার্কসের মতন করে তখন সংজ্ঞা দিলে 3-4টে বৈশিষ্ট্য দেবে, ছবি দেবে আর উদাহরণ। কোন ছবিটা দেবে? তো দেখো এই ছবিটা তোমরা দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই ছবিটা দেখো, এটা হচ্ছে মূলত দেখো, এটা হচ্ছে উচ্চভূমি, এটা হচ্ছে উপত্যকা, উচ্চভূমি উপত্যকা। এবার দেখো এটাকে আমরা অবরোহণ কখন বলছি, একটু ছবিটার দিকে যদি তোমরা একটু মনোযোগ দাও বা ভালো করে যদি দেখো তাহলে দেখো কোনো অসুবিধা হবে না। কিভাবে দেখো, এই যে আগে যে উচ্চভূমিটা তোমরা দেখলে, সেই উচ্চভূমিটার যদি আগের বা প্রকৃত অবস্থা দেখা যায় তাহলে কি এরকম ছিল, এরকম হয়ে ভূমিরূপটা এরকম এরকম হয়েছিল, সেটা কি ক্ষয়ীভূত হতে হতে দেখো তার যে প্রকৃত অবস্থা থেকে কি হয়েছে, আবার একটা নতুন অবস্থা বা নতুন পরিস্থিতি বা নতুন একটা রূপ ধারণ করেছে। যখন ভূমিরূপের এই যে উচ্চতাটা হ্রাস পেল, সেটাকেই আমরা কি বললাম তাহলে? অবরোহণ। এবার দেখো অবরোহণ তো আমরা জেনে নিলাম। এই অবরোহণের যে প্রত্যেকটা ডিভিশন, আমরা সেই ছকের মাধ্যমে বুঝেছিলাম যে অবরোহণকে কটা ভাগে ভাগ করা হয়। কোনো কোনো বইতে 3টে আছে, আবার কোনো কোনো বইতে 4টে আছে। তো এবার দেখো অবরোহণের যে প্রত্যেকটা শ্রেণীবিভাগ, এই আবহিকার। এবার দেখো আবহিকারটা কাকে বলে? আবহাওয়ার বিভিন্ন উপাদান মূলত কি কি, উষ্ণতা ও বৃষ্টিপাত দ্বারা একই স্থানে শিলার ভাঙন, বিচূর্ণন ও বিয়োজনের প্রক্রিয়াকে কি বলা হয়? আবহিকার। এই আবহিকারের মধ্যে দেখো বিভিন্ন ধরনের প্রক্রিয়া তোমরা পড়েছো, বা তোমরা 11-এ পড়তে পারো। আর 11-এ পড়বে সেই যেমন আছে না স্বল্পমোচন, প্রস্থচ্ছয়ী খণ্ডীকরণ, এগুলো তোমরা পড়বে, এগুলো খুব ইম্পর্টেন্ট, বুঝলে? তারপরে দেখো, তো এখান থেকে দেখো মূলত আহ, এইগুলো এই সংজ্ঞাটা তোমরা 1 মার্কসের মতন করে নিতে পারো, কোনো সমস্যা নেই, এটা 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এবার দেখো যে দ্বিতীয় শ্রেণী বিভাগটা আছে আমাদের, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কি ক্ষয়ীভবন, ঠিক আছে? ক্ষয়ীভবন কাকে বলে যদি বলা হয়, এটা একটু তোমরা নোট করে নেবে, এগুলো এগুলো ইম্পর্টেন্ট, 1 মার্কস 2 মার্কস, ঠিক আছে? বিভিন্ন গতিশীল প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি দ্বারা আবহিকার প্রাপ্ত শিলাসমূহ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলে তাকে ক্ষয়ীভবন বলে। তো এটা খুব সুন্দর একটা সংজ্ঞা। যখন দেখো এই মূলত কি নদী, বায়ু আর হিমবাহের প্রভাবে কি কোনো আবহিকার প্রাপ্ত শিলা, সেটা কি হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে মানে স্থানান্তরিত হচ্ছে, সেটা হচ্ছে কি নদীর বিভিন্ন যে ক্ষয়কার্য আছে বা হিমবাহের সে দ্রবণ, অবঘর্ষ, সঞ্চয়, বহন, তার মাধ্যমে কি এক স্থান থেকে অন্য স্থানে যখন সঞ্চিত হচ্ছে তাকে আমরা কি বলছি তাহলে? ক্ষয়ীভবন, ঠিক আছে? এরপরে দেখো যেটা 3 নম্বর যেটা ছিল নগ্নীভবন কাকে বলে। তো নগ্নীভবনটাও তোমরা নোট করে নিতে পারো, এটা 1 মার্কস 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। সংজ্ঞাটা দেখে নাও, ইহা আবহিকার ও ক্ষয়ীভবনের মিলিত প্রক্রিয়া। যদি 1 মার্কসের আসে তাহলে এটাই দিতে পারো। নগ্নীভবন কাকে বলে? আবহবিকার, আবহবিকার বাকি ও ক্ষয়ীভবনের হচ্ছে মিলিত প্রক্রিয়া। এছাড়া দেখো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট, আবহ আবহবিকৃত পদার্থসমূহ ক্ষয়ীভবন প্রক্রিয়ায় স্থানান্তরিত হলে উপরের শিলা অপসারিত হয়ে ভিতরের শিলা উন্মোচিত হয়ে পড়ে, একেই কি বলা হয়? নগ্নীভবন। তাহলে এটা তোমরা খাতায় লিখে লিখে করবে, তাহলে কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো যে লাস্ট যেটা আছে, যার বইয়ে যে কটা সংজ্ঞা আছে তাছাড়া বলবো এই 4টে পয়েন্ট তুলে নেবে। 4টে পয়েন্ট থেকে প্রত্যেকটা বছরে কিন্তু কোশ্চেন এসে থাকে, সেটা 1 মার্কস হতে পারে বা 2 মার্কসের কোশ্চেন আসতেই পারে। তোমাদের লং কোশ্চেনের সঙ্গে 5 মার্কস দিল একটা, তার সঙ্গে 2 মার্কস অ্যাড করেও এই প্রশ্নটা আসতে পারে। তো দেখো এবার যে শেষ যে শ্রেণী বিভাগটা, সেটা হচ্ছে কি পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় কাকে বলে দেখো,
কোনরূপ বহনকারী শক্তির সাহায্য ছাড়াই কেবল মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবহবিকৃত শিলাসমূহ উপর থেকে নিচে নেমে আসলে তাকে পুঞ্জিত ক্ষয় বলে। যেমন কি পার্বত্য অঞ্চলে ধস। ঠিক আছে, বুঝতে পারলে? এটাই হচ্ছে পুঞ্জিত ক্ষয়ের উদাহরণ। কোনরূপ বহনকারী শক্তি ছাড়াই, সেটা হচ্ছে কি মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে, মানে প্রত্যেকটা বস্তু একে অপরকে সেই আকর্ষণ করবে মধ্যাকর্ষণ শক্তির যে তিনটে সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। তো তোমরা তিনটেই সূত্র তোমরা ক্লাস 9-এ পড়বে ভৌতবিজ্ঞান চ্যাপ্টারে। তো সেখানে মূলত দেখো এই তৃতীয় সূত্রটাই কাজ করবে, কারণ প্রত্যেকটা বস্তু একে অপরকে কি করা হয়, আকর্ষণ করে। সেই চ্যাপ্টারে কি পার্বত্য অঞ্চলের ধস, এটাই হচ্ছে মূলত পুঞ্জিত ক্ষয়। কোনরূপ বহনকারী শক্তি মানে যে নদী, হিমবাহ, বায়ু, এটার কোনো শক্তি কাজ করবে না, শুধু কি হবে, মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে আবহবিকারের শিলাসমূহ উপর থেকে নিচে নেমে আসলে সেটাকে আমরা কি বলবো, পুঞ্জিত ক্ষয়। তো এবার দেখো, আবার আমরা একটু ডিভিশনে চলে যাব। এবার দেখো আমরা মূলত কোনটা জানবো, এই যে আরোহণ প্রক্রিয়া, এই আরোহণ প্রক্রিয়া কাকে বলে। ঠিক আছে, এবার আমরা আরোহণ প্রক্রিয়া কাকে বলে জানবো। এরপরে যেটা, এগুলো আমরা ক্লাস 10-এ জেনেছি, এই তিনটে প্রক্রিয়া, নদী সঞ্চয়, বায়ু সঞ্চয়, হিমবাহ সঞ্চয়। আর যে দুটো যেটা বললাম, সমুদ্র তরঙ্গ আর সঞ্চয়, আর ভৌমজলের সঞ্চয়, এটা তোমরা পরের চ্যাপ্টারগুলোতে তোমাদের এই যেটা দেখবে, এই যে প্রথম চ্যাপ্টার, যে প্রথম অধ্যায়, যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার পরে তোমাদের বিভাগ খতে আছে ভৌমজলের প্রক্রিয়া ও তার ফলে ভূমিরূপ, যে বিভিন্ন ভূমিরূপ আছে সেগুলো আমরা পরের ভিডিওতে জানবো। তাহলে এবার আমাদের কাজ কি হবে না, আরোহণ কাকে বলে। তো দেখো আমরা অনেক জেনে নিলাম, যে প্রত্যেকটা এই যে চ্যাপ্টারটা, সেখান থেকে অনেক কিছু জেনে নিয়েছি। তো এবার দেখো আমরা যেটা জানবো সেটা কি, আরোহণ কাকে বলে, এই আরোহণ প্রক্রিয়াটা কি। তো আরোহণটা দেখো, এর সংজ্ঞাটা দেখে নাও তোমরা। বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয়ের ফলে কোনো নিম্নভূমির ভরাট হওয়াকার প্রক্রিয়াকে আরোহণ বলা হয়। এটা 1 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া বলবো, দেখো এখান থেকে এমসিকিউ প্রশ্ন এভাবেই আসতে পারে। ধরো ভূমিরূপের উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে কি বলা হয়, তাহলে কি হয়ে যাবে, আরোহণ। আরোহণ। আর আরোহণটা দেখো তোমাদের যদি চিত্রের সাহায্যে বোঝানো যায়, ধরো এটা এইভাবে তোমরা একটা ভূমিরূপ এঁকে নিতে পারো। তো এটা উঁচু পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে সমভূমি অঞ্চল। এই উঁচু পার্বত্য অঞ্চলে যদি নদী এইভাবে তার উচ্চ গতিতে কি করছে, এগুলো ক্ষয় করে করে এখান থেকে দেখো নুড়ি বালি নিয়ে এসে এই নিম্ন সমভূমি অঞ্চলে কি করছে, সঞ্চয় করে ভূমিরূপ গঠন করছে। এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, আরোহণ প্রক্রিয়া। তো দেখো তোমাদের সঙ্গে সম্পূর্ণ যে প্রথম যে অধ্যায়টা আছে তার সম্পূর্ণ পুরো পোর্শনটা আলোচনা করলাম খুব সুন্দরভাবে। আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট বন্ধুদের শেয়ার করো। এবার দেখো আমরা এই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্নগুলো জেনে নেব। তো এখান থেকে দেখো মূলত তোমাদের যে প্রশ্নগুলো করতে হবে, এছাড়া এখান থেকে মূলত প্রত্যেকটা বছরে একটা দুটো বা তিনটে এরকম করে কিন্তু এমসিকিউ প্রশ্ন এসছে, শুধুমাত্র কোনো কোশ্চেন আসেনি। যেমন কি এমসিকিউ প্রশ্ন কিছু এসছে 2017 সালে বা 2016 সালে একটা এসেছিল, 2017 সালে দুটো, 2018-তে দুটো এসেছিল। তো এছাড়া আর বাদ বাকি তোমাদের তো করোনার জন্য, প্যান্ডেমিকের জন্য তো সেভাবে পরীক্ষা হয়নি, এবং সেখানে কোনো প্রিভিয়াস মানে ইয়ার্স রিলেটেড মডাল ট্যাক্স অ্যাক্টিভিটি ছাড়া কোনো কিছু নেই। তো এখান থেকে মূলত যে 2 মার্কসগুলো এসে থাকে প্রত্যেকটা কোশ্চেন আমরা জেনে নেব। তো বহিজাত প্রক্রিয়া কাকে বলে 1 নম্বর। 2 নম্বর দেখো ক্ষয়ের শেষ সীমা কাকে বলে। 3 নম্বর দেখো ভূমিরূপ গঠনে আবহিকারের ভূমিকা লেখো। 4 নম্বর দেখো অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার পার্থক্য লেখো, এটা 3 মার্কসের মতন। এই যে ভূমিরূপ গঠনে আবহিকারের ভূমিকা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা এসে থাকে। আর অবরোহণ আর আরোহণের মধ্যে পার্থক্য, এটাও তোমরা খুব ইম্পর্টেন্ট, এটার পাশেও স্টার দিয়ে রাখতে পারে। তাহলে অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, পর্যায়ন কাকে বলে, এগুলো ইম্পর্টেন্ট। আর দেখো তোমাদের একটা কথা বলে দিই, পর্যায়ন যে কে এটা বলেছিলেন প্রথম, পর্যায়ন শব্দটি, তো এটা বলেছিলেন কে না, বিজ্ঞানী গিলবার্ট এটাকে বলেছিলেন যে পর্যায়ন শব্দটি প্রথম ইউজ করেছিলেন। তো তোমাদের সঙ্গে দেখো সম্পূর্ণ চ্যাপ্টারটা আলোচনা করলাম। তো যদি নেক্সট চ্যাপ্টার বা তোমাদের এরকম কোনো চ্যাপ্টারে যদি সমস্যা থাকে পুরো ডিটেলসে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।